ক্লাস 8 আজকে তোমাদের প্রাকৃতিকের লাস্ট চ্যাপ্টার মানুষের কার্যাবলী ও পরিবেশের অবনমন শুরু করছে। এই চ্যাপ্টারটা সম্বন্ধে আগে একটুখানি বলে নিই। মানুষের কার্যাবলী ও পরিবেশ অবনমন, এখানে আমরা জানি মানুষের কার্যাবলী মানে মানুষ যে কাজ করে, আর ও পরিবেশের অবনমন, পরিবেশ অবনমন মানে হচ্ছে পরিবেশকে ক্ষতিগ্রস্ত করা বা পরিবেশের যে গুণমান আছে সেই গুণমানটা কমে যাওয়া। পরিবেশ থেকে আমরা যা যা পাই, প্রকৃতি থেকে আমরা যা যা পাই, সেগুলো তো আমাদের প্রত্যেকই দৈনন্দিন জীবন বেঁচে থাকার জন্য ভীষণভাবে জরুরি। সেইগুলো যদি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয়ে যায় বা সেইগুলো যদি নষ্ট হয়ে যায়, তাকে বলা হয় পরিবেশ অবনমন। তো এই দুটো জিনিস একসাথে পড়ার কারণ হচ্ছে, তার মানে মানুষের কার্যাবলীর উপরে পরিবেশের অবনমন কিছুটা দায়ী, সেই কারণেই কিন্তু এই জিনিসটা পড়ানো হচ্ছে একসাথে। তার মানে মানুষ যা কাজ করছে তার দ্বারাই কিন্তু পরিবেশের অবনমন ঘটছে। এখানে বিভিন্ন রকমের উদাহরণ দিয়ে বলা আছে, এটা তোমরা দেখবে। যেমন কৃষক চাষ করছে, সে রাসায়নিক সার জৈব সার ব্যবহার করছে মাটিতে, তার ফলে যেমন ফলন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু তার উল্টো দিকে আবার কি দেখা যাচ্ছে যে পরিবেশে মাটি রাসায়নিক সারের ফলে মাটি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা দূষিত হচ্ছে। বিভিন্ন কলকারখানা থেকে নির্গত ধোঁয়া সেটা বায়ু দূষণ করছে, তার কিন্তু কলকারখানাতে যে শিল্প উৎপাদন হচ্ছে সেটা মানুষের কাজে লাগছে। সেরকম কিন্তু এই ইঞ্জিনিয়ারিং বিভিন্ন কাজ, যেমন বাঁধ তৈরি করা হচ্ছে, বাঁধ তৈরি করার ফলে জলস্রোতকে কাজে লাগিয়ে যেমন জলবিদ্যুৎ তৈরি করা হয়, ঠিক সেরকম জলকে যদি প্রাকৃতিকভাবে নদীকে, বহমান নদীকে যদি আটকে নেওয়া যায়, তাহলে কিন্তু সেটা ক্ষতিগ্রস্ত করছে পরিবেশকে। তো এইগুলো হচ্ছে উদাহরণ, এগুলো আমাদের শুধু রিড আউট করতে হবে, আর কিভাবে ক্ষতিগ্রস্ত করছে সেইটা দেখতে হবে। সভ্যতার বিবর্তন ও পরিবেশের উপর তার প্রভাব। সভ্যতার বিবর্তন মানে আস্তে আস্তে মানুষ যত সভ্য হচ্ছে, যত উন্নত হচ্ছে, প্রযুক্তির দিক থেকে যত উন্নত হচ্ছে, তত কিন্তু পরিবেশের উপর তার প্রভাব পড়ছে। একদিকে যেমন উন্নতি হচ্ছে, আরেকদিকে পরিবেশকে কিন্তু মানুষ নিজের অচেতন অবস্থাতেই বা নিজের অবচেতনেই কিন্তু সে ক্ষতিগ্রস্ত করছে। পৃথিবীতে আবির্ভাবের পর থেকে মানুষ নানা ধরনের কাজকর্ম করে চলেছে। সভ্যতার প্রথম পর্যায়ে মানুষ ছিল যাযাবর, গুহাবাসী, এগুলো তোমরা জানো। এই সময় মানুষের চাহিদা ছিল সামান্য, শুধু বেঁচে থাকার জন্য খাদ্য সংগ্রহ, পশু শিকার, আত্মরক্ষা করেই মানুষ সময় কাটাতো। তখন তার জীবনযাত্রা সম্পূর্ণরূপে প্রকৃতির উপর নির্ভরশীল ছিল। এরপর সে আগুনের ব্যবহার শিখলো, চাষ করতে জানলো, আর প্রকৃতিকে ধীরে ধীরে নিজের প্রয়োজনে পরিবর্তন করতে শিখলো। চাকার আবিষ্কার সভ্যতাকে গতি প্রদান করলো। চাকার আবিষ্কারের ফলে এক জায়গার জিনিস আরেক জায়গাতে নিয়ে যাওয়ার সুবিধা হলো। নতুন দেশ আবিষ্কারের নেশায় সাহসীরা বেরিয়ে পড়লো অজানার সন্ধানে। এই সময় পর্যন্ত পরিবেশের যে সামান্য ক্ষতি হতো তা নিজে থেকেই পূরণ হয়ে যেত। তখনও কিন্তু অল্প অল্প পরিবেশের ক্ষতি হতো, কিন্তু সেই ক্ষতির পরিমাণটা কিন্তু ছিল খুবই কম। প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন ভৌত জৈব প্রক্রিয়াগুলো যেমন এমনভাবে কাজ করে যাতে পরিবেশের কোনো অংশে ক্ষতি বা পরিবর্তন হলে তা নিজে থেকেই পূরণ হয়ে যায়। একে হোমিওস্ট্যাটিক ব্যবস্থা বলা হয়। কি হচ্ছে না, যেটুকুনি ক্ষতি হচ্ছে সেটা পরিবেশ আবার নিজেই কি করে দিচ্ছে, পূরণ করে দিচ্ছে। কিন্তু বর্তমান অবস্থাতে যা দাঁড়িয়েছে তাতে পরিবেশের ক্ষতি কিন্তু পরিবেশ নিজে পূরণ করতে পারছে না। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড তথা ইউরোপে শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ড তথা ইউরোপে শিল্প বিপ্লব ছিল সভ্যতার অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শিল্প বিপ্লবের ফলে কিন্তু সভ্যতায় একটা আমূল পরিবর্তন এসছে। শিল্পের দিকে, কৃষির দিকে, মানুষের জীবনযাত্রা, প্রযুক্তি, বিজ্ঞান সব দিক থেকে কিন্তু একসাথে একটা উন্নত হয়েছে। এরপর থেকে শিল্প, চিকিৎসা, বিজ্ঞান, প্রযুক্তির দ্রুত উন্নতি হতে থাকলো, বাড়তে থাকলো জনসংখ্যা। বসবাস কৃষি আর শিল্পের প্রয়োজনে ধ্বংস হতে থাকলো অরণ্য। এই কারণে আস্তে আস্তে কি হচ্ছে না, জঙ্গল কেটে ফেলা হচ্ছে, সেখানে শিল্প তৈরি হচ্ছে, সেখানে মানুষ বসবাস করতে শুরু করছে। জঙ্গল কেটে ফেলা মানেই হচ্ছে সবুজকে ধ্বংস করা, সবুজকে ধ্বংস করা মানেই হচ্ছে পক্ষান্তরে কিন্তু পরিবেশের ক্ষতি করা। গড়ে উঠতে লাগলো রাস্তাঘাট, কলকারখানা, শহর নগর, নির্বিচারে ব্যবহার হতে থাকলো প্রকৃতির খনিজ শক্তি সম্পদ, জল, মাটি, অরণ্য, কয়লা, খনিজ তেল, লোহা, তামা ইত্যাদি। বিংশ শতাব্দীতে দুটি বিশ্বযুদ্ধ, সামরিক অস্ত্র পরীক্ষা, সামরিক অস্ত্র যেগুলো বিভিন্ন দেশ তৈরি করে নিজেদেরকে আত্মরক্ষার জন্য, সেইগুলো, বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা, অর্থনৈতিক উন্নয়নের প্রভাবে পরিবেশে যে বিপুল পরিবর্তন হচ্ছে তা বর্তমানে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। তার মানে আস্তে আস্তে উন্নত হতে থেকে থেকে এটা একটা মানুষের নেশায় পরিণত হয়েছে যে আমি আরও উন্নত হব, আরও বিজ্ঞানের দিক থেকে, প্রযুক্তির দিক থেকে উন্নত হব। একদিকে যেমন জীবনযাত্রার মানের ক্ষেত্রে সেটা উপকারী, কিন্তু অন্যদিকে কিন্তু প্রকৃতির মান অবনমনের ক্ষেত্রে কিন্তু সেটা ভীষণভাবে দায়ী। এর ক্ষতিকর প্রভাব জীবকুলের উপরে নেমে আসে। কি কি ক্ষতিকর প্রভাব এগুলো তোমাদের এখানে দেওয়া রয়েছে।
এগুলোকে কিন্তু আমাদের পয়েন্ট করে খাতায় লিখে পড়তে হবে। যেমন 1 নম্বর পরিবেশ দূষণ, 2 নম্বর বিশ্বযুদ্ধ, সন্ত্রাসবাদ, সামরিক পরীক্ষা, কীভাবে এগুলো জীবকুলকে ধ্বংস করছে, পরিবহনের বৃদ্ধি, জনসংখ্যা বৃদ্ধি, তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন, যত বেশি শিল্প কারখানা তৈরি হবে তত বায়ুতে তাপের পরিমাণ বাড়বে, তাপ যত বৃদ্ধি পাবে তত কিন্তু বরফের পরিমাণ কমবে, পৃথিবীতে হিমবাহ গলন হবে, তাতে হবে কি তাপের একটা ভারসাম্য নষ্ট হবে, অপরিকল্পিত উন্নয়ন, অরণ্য ছেদন মানে গাছ কেটে ফেলা, সম্পদের যথেচ্ছ ব্যবহার, যতটা ব্যবহার করা দরকার তার থেকে অনেক বেশি পরিমাণ ব্যবহার। এই পয়েন্টগুলো তোমরা কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে। পরিবেশ অবনমন কি? শর্ট কোশ্চেনের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট, বোল্ড করে দেওয়া হয়েছে যে জায়গাটুকুনি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। পরিবেশ অবনমন হলো পরিবেশের গুণমান হ্রাস পাওয়া, মানে যা গুণ রয়েছে পরিবেশে, যা জিনিস রয়েছে সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। পরিবেশেরই গুণমান হ্রাসের ফলে জল, বায়ু, মৃত্তিকা প্রভৃতি প্রাকৃতিক সম্পদ তথা জীবজগৎ ক্ষতিগ্রস্ত হয়, বাস্তুতন্ত্র ব্যাহত হয়, কোনো কোনো ক্ষেত্রে জীব প্রজাতি সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়। পরিবেশের একটা নির্দিষ্ট সহন ক্ষমতা আছে, সহন ক্ষমতা মানে হচ্ছে সহ্য ক্ষমতা। বিভিন্ন প্রাকৃতিক মনুষ্যসৃষ্ট কারণে পরিবেশের গুণমান হ্রাস পায় এবং এক অবস্থার সৃষ্টি হয় যে যা ভারসাম্য কার্যকরী ক্ষমতাকে ভেঙে ফেলে। আমরা কিন্তু সব ক্ষেত্রেই জীবন ধারণের ক্ষেত্রে সম্পূর্ণরূপে পরিবেশের উপর নির্ভরশীল, তাই যে কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে সেই কারণগুলো যদি না ঠেকানো যায় তাহলে কিন্তু মানুষই কিন্তু জীবজন্তু, মানুষ এরাই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হবে, ভারসাম্য কার্যকরী ক্ষমতা ভেঙে পড়বে। হোমিওস্ট্যাটিক ব্যবস্থার মাধ্যমে পরিবেশে আর সহজে পূর্বাবস্থায় ফিরে আসতে পারে না, যেমন অতিরিক্ত পরিমাণে অরণ্য বিনাশের ফলে ভূমিক্ষয়, বন্যা, জীববৈচিত্র্য হ্রাস, মরুভূমির প্রসারের মাধ্যমে পরিবেশের সামগ্রিক অবনমন ঘটে। এগুলো হচ্ছে কী কারণে পরিবেশের সামগ্রিক অবনমন ঘটে, এইটা হচ্ছে সেই কারণগুলো। পরিবেশ দূষণ ও পরিবেশের অবনমনে কি একই? পরিবেশ দূষণ আর পরিবেশ অবনমন এই দুটি বিষয় পরিবেশের গুণমান হ্রাসের সঙ্গে যুক্ত। পরিবেশ দূষণ মানে পরিবেশের মধ্যে মৃত্তিকা, বায়ু, জল এই সব কিছু কী হচ্ছে? দূষিত হচ্ছে। দূষিত মানে সে তার আসল গুণমান বা তার যার ছিল গুণ সেটা সে নষ্ট করে ফেলছে, সে খারাপ হয়ে যাচ্ছে, সেটা পরিবেশ অবনমনের কিন্তু অনেকটাই মিল রয়েছে। কিন্তু বিষয় দুটো যে ক্ষেত্রে আলাদা সেটা হলো দূষণ হলো প্রাকৃতিক মনুষ্যসৃষ্ট কারণের ফলে সৃষ্ট পরিবেশের বিভিন্ন উপাদান দূষিত হওয়া। দূষণ কিন্তু মানুষ রোধ করতে পারে কারণ এটা বেশিরভাগই মনুষ্য সৃষ্ট, আর পরিবেশের সামগ্রিক গুণমান হ্রাস হলো পরিবেশের অবনমন। প্রকৃতপক্ষে পরিবেশ দূষণ পরিবেশের অবনমনকে ত্বরান্বিত করে, যত বেশি দূষণ বাড়বে তত কিন্তু সামগ্রিকভাবে পরিবেশ অবনমিত হয়ে যাবে। যেমন ভৌমজলে আর্সেনিক মিশলে জল দূষিত হয়, দীর্ঘদিন ধরে এই অবস্থা চলতে থাকলে ভৌমজলের গুণমান হ্রাস পাবে, যার ফলে ভবিষ্যতে পানীয় জলের সংকট, ভূমিক্ষয় প্রভৃতি সমস্যা ব্যাপকভাবে দেখা দেবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পরিবেশ অবনমন ঘটে কিভাবে, প্রাকৃতিক আর মনুষ্য সৃষ্ট। প্রাকৃতিক কারণ হচ্ছে কি, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। অবনমন ঘটে ঝড়, বন্যা, খরা, ভূমিকম্প, অগ্নুৎপাত, সুনামি, ধস প্রভৃতি। যেমন এই রিসেন্ট হয়ে গেল আমাদের মে মাসে আমফান, এটা কিন্তু প্রাকৃতিক কারণ। এর ফলে কিন্তু পরিবেশের অবনমন ঘটছে, যার কিন্তু মানুষের কোনো হাত থাকে না। হ্যাঁ, বিজ্ঞানের উন্নতির সাথে সাথে কী করা হচ্ছে, কিছুটা চেষ্টা করা হচ্ছে আটকানো, হয়তো যতটা ক্ষতি হওয়ার কথা তার থেকে অপেক্ষাকৃত কম হয়েছে, কিন্তু হয়েছে একটা বিশাল পরিমাণে ক্ষতি। প্রাকৃতিক শক্তি যখন পরিবেশের অবনমন ঘটায় সেক্ষেত্রে কিন্তু মানুষের আটকানোর কোনো ক্ষমতা থাকে না। ভূপ্রাকৃতিক পরিবেশের পরিবর্তন হয়, সেই সঙ্গে প্রাকৃতিক পরিবেশের অবনমন ঘটে, যার প্রভাবে মানুষ তথা বিভিন্ন প্রাণী, উদ্ভিদ, অনুবীক্ষণিক জীব স্বাভাবিক জীবনচক্র ব্যাহত হয়। ভূপৃষ্ঠের গঠন পরিবর্তিত হয়, রাস্তাঘাট, বাড়িঘর, সম্পত্তি ধ্বংস হয়, জীবনহানি ঘটে, জৈব বৈচিত্র্য আংশিক সম্পূর্ণরূপে বিনষ্ট হয়। তার মানে এই দুটো পয়েন্ট কিন্তু ইম্পর্টেন্ট, ডিটেলসে পড়তে হবে। কিন্তু কি কারণে পরিবেশ অবনমন ঘটে পরীক্ষা আসলে দুটো কিন্তু ডিটেলসে লিখতে হবে। মনুষ্য সৃষ্ট কি আছে? আধুনিক কৃষি, শিল্প, পরিবহন, নানান উন্নয়ন কার্যকলাপ পরিবেশের স্বাভাবিক চক্রকে ব্যাহত করে। অবৈজ্ঞানিক কৃষি উৎপাদন, প্রচুর পরিমাণে একই ফসল ফলানো হচ্ছে একই জমিতে প্রচুর পরিমাণে রাসায়নিক সার দিয়ে, এটা কিন্তু অবৈজ্ঞানিক। যতটা তার ক্যাপাসিটি মাটি তত থেকে আরও বেশি পরিমাণে তাকে ফসল ফলানো হচ্ছে, এটা কিন্তু মাটিকে অপেক্ষাকৃত কী করবে? ক্ষতি করবে। তার মানে এটা মনুষ্য সৃষ্ট। শিল্পবর্জ্য, অপরিকল্পিত নগরায়ন, নদীর স্বাভাবিক গতি রোধ করে জলাধার নির্মাণ, বৃক্ষচ্ছেদন, যেটা একদম ফার্স্টে আমি তোমাদেরকে বললাম, প্রভৃতি নানান কারণও কিন্তু মনুষ্য সৃষ্ট অবনমন ঘটায় পরিবেশের। ধস, বন্যা, ভূমিকম্প, খরা, প্রাকৃতিক বিপর্যয় আজও মানুষের কার্যকলাপের ফলে কিন্তু ঘটছে। এইগুলো কিন্তু মানুষের কার্যকলাপের ফলে ঘটে।
যেমন ভূমিকম্প অনেক সময়ই হয় যখন পাহাড়ি অঞ্চলে গাছ কেটে সেখানে বিভিন্ন রকম কলকারখানা স্থাপন করা হচ্ছে, বাঁধ নির্মাণ করা হচ্ছে, তখন কিন্তু ভূমিকম্পের সম্ভাবনা থাকে, বন্যার সম্ভাবনা থাকে, এগুলো কিন্তু থেকে থাকে। এইটা তোমরা একটু ভালো করে পড়বে। এটা কিন্তু বলে দেওয়া যে পড়ানো জিনিসগুলোর মধ্যেই রয়েছে কয়েকটি উন্নয়ন পরিকল্পনাও তাদের প্রভাব, কি কি উন্নয়ন পরিকল্পনা, তার ফলে কি কি হচ্ছে, তার প্রভাবগুলো কি কি। এইটা হচ্ছে উদ্দেশ্য, যে উদ্দেশ্যগুলো সত্যি কিন্তু ভালো উদ্দেশ্য, যেমন কৃষি উৎপাদন বাড়ানো, মানুষের জীবন উন্নত করা, বিদ্যুৎ উৎপাদন, জলসেচ, কিন্তু এইগুলোর ফলে কি কি পরিবেশের অবনমন ঘটছে এইটা কিন্তু আমাদের পড়তে হবে এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা ভালো করে পড়বে। এটাকে আলাদা করে বললাম না, কারণ এটা আমরা আগে কিন্তু রিড আউট করে এসছি। পরিবেশের অবনমনের ফলে কি কি ঘটে, কয়েকটা উদাহরণ, এগুলো তোমাদের একটু শর্ট কোশ্চেনের জন্য আসে। ভোপালের গ্যাস দুর্ঘটনা 1984 সালে, কথা তোমরা নিশ্চয়ই জানো, তোমরা জানার কথা নয়, কারণ তোমরা তখন তোমরা তখন জন্মাওইনি, অতএব তোমাদের জানার কথা না, কিন্তু এই নিয়ে প্রচুর পরিমাণে আলোচনা এবং টিভি সংবাদ প্রভৃতি হয়েছে, যে কারণে বলা হচ্ছে ভোপাল গ্যাস দুর্ঘটনা হচ্ছে ইউনিয়ন কার্বাইড রাসায়নিক ও কীটনাশক কারখানায় ট্যাঙ্ক ফুটো হয়ে বেরিয়েছিল মিক হচ্ছে মিথাইল আইসোসায়ানাইড। এইটা অনেক সময় শর্ট কোশ্চেন আসে। মিক গ্যাস, ভোপাল গ্যাস দুর্ঘটনায় যে বিষাক্ত গ্যাসটি নির্গত হয়েছিল তার নাম কি? মিক, MIC, এটা তিনটেই কিন্তু ক্যাপিটালে লিখতে হয়। মিথাইল আইসোসায়ানাইড গ্যাস। মারা গিয়েছিল প্রায় 4000 মানুষ ও অসংখ্য পশু পাখি, প্রায় 2 লক্ষের বেশি মানুষ কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 4000 মানুষ তো মারা গিয়েছিল সেটা সরকারি রেকর্ডে, কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে 2 লক্ষের বেশি মানুষ। এরা বিভিন্নভাবে হৃৎপিণ্ড, কিডনি, স্কিন প্রভৃতি কিন্তু অসুখে বহু দিন ধরে ভুগে, তারপরেও প্রচুর লোক মারা গিয়েছিল। বিভিন্ন পরিবারে প্রচুর মানুষ কিন্তু এইভাবে জীবন রয়েছে কিন্তু প্রায় জীবনমৃত অবস্থায় কিন্তু বেঁচে ছিল। ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা, এটা হয়েছিল 1986 সালে। আর জাপানের ফুকুশিমায় 2011 সালে পরমাণু দুর্ঘটনায় আধুনিক প্রযুক্তির ক্ষতিকারক দিকের কথা স্মরণ করে। এগুলো কি হয়, পরমাণু বিস্ফোরণ যেগুলো, সেগুলো হচ্ছে মানুষ তো প্রযুক্তির সাথে উন্নত হচ্ছে এবং সে করছে কি, যত বেশি উন্নত হচ্ছে তত তার ইনসিকিউরিটি বাড়ছে, মানে নিরাপত্তাহীনতায় ভোগে। সেটা ছোট মানুষ থেকে শুরু করে একটা বড় দেশ পর্যন্ত। সে চায় আমি বাঁচার জন্য সবার থেকে আলাদা করে নিজের সিকিউরিটিটা রাখবো, তার জন্য করছে কি পরমাণু বোমা তৈরি করছে নিজেকে বাঁচানোর জন্য। পরমাণু বোমাটা তৈরি করার পরে সেটা যখন সেটা আদৌ ঠিকঠাক তৈরি হলো কিনা, সেই ক্ষেত্রটাতে কিন্তু বড় বড় সমুদ্র বা বিরাট ফাঁকা জায়গায় এগুলোর পরীক্ষা করা হয়, ফাটিয়ে পরীক্ষা করা হয়। সেক্ষেত্রে অনেক সময় কিন্তু সেই অঞ্চলের নিকটবর্তী স্থানে বসবাসকারী মানুষেরা এই পরমাণু বোমার পরীক্ষার সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়, যেটা মানুষের হাতে না থেকে হাত থেকে বেরিয়ে গিয়ে যে ক্ষতিটা হয়। সেরকম দুটো উদাহরণ হচ্ছে ইউক্রেনের চেরনোবিল দুর্ঘটনা আর জাপানের ফুকুশিমা দুর্ঘটনা। তার মানে এগুলো কিন্তু মানুষের দ্বারা গঠিত পরিবেশের অবনমনের কিছু উদাহরণ, খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেনের জন্য। আর কি কি কারণে বিপর্যয় পরিবেশের অবনমন ঘটে এখানে তোমরা পয়েন্ট করে নেবে অবশ্যই। ভূমিকম্প, জলদূষণ, জলাভাব, জীববৈচিত্র্য হ্রাস, রাসায়নিক দুর্ঘটনা, বিশ্ব উষ্ণায়ন, জলবায়ুর পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন মানে প্রকৃতিতে উষ্ণতা বাড়ছে, বন্যা, প্রাকৃতিক সম্পদের হ্রাস, মুদ্রাস্ফীতি, চাহিদা যোগানের ভারসাম্য। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে পয়সার দাম বাড়ে, মানে যেটা একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, কিছু বছর আগে তোমরা বাড়িতে বাবা মাকে বলতে শুনবে 10 টাকায় অনেক জিনিস পাওয়া যেত, এখন 10 টাকায় কিছু পাওয়া যায় না। তার মানে এই 10 টাকার মূল্যটা কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, কমে যাচ্ছে। 10 কমে যাওয়া মানে তার সাথে সাথে যত পয়সা বৃদ্ধি হচ্ছে তাদের সবার মূল্যই কমে যাচ্ছে, সেইটাকে বলা হয় মুদ্রাস্ফীতি। এবং চাহিদা যোগানের ভারসাম্য হ্রাস, যত পরিমাণ চাহিদা যোগান তার থেকে কম, এই যে ভারসাম্য হ্রাস, এর ফলে কিন্তু পরিবেশের অবনমন ঘটে। বায়ু দূষণ, খরা প্রভৃতি, এগুলো তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। চ্যাপ্টারটা একটু বড়, এটা আমরা নেক্সট দিন শেষ করব, পরের দিন ক্লাসে। আজকে আমরা এই অবধি পড়লাম। ভিডিওগুলো ভালো করে দেখে বইটা ভালো করে পড়বে।